তো এখন আমরা দেখবো মিওসিস। খেয়াল করো, আমরা প্রথম ক্লাসে বলছি যে মিও শব্দটার অর্থ হ্রাসকরণ। হ্রাসকরণ আর সিস মানে হলো প্রক্রিয়া। তাহলে মিওসিস মানে কি দাঁড়ায়? হ্রাসকরণ প্রক্রিয়া, রাইট? হ্রাসকরণ কিসের হ্রাস হবে? ক্রোমোজোমের হ্রাস হবে। ক্রোমোজোমের। আচ্ছা, এখন আমরা আগে সংজ্ঞাটা দেখি যে মিওসিস কোষ বিভাজন কাকে বলে। খেয়াল করো, যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকোষ থেকে চারটি অপত্য কোষ সৃষ্টি হয়। খেয়াল করো, চারটি অপত্য কোষ সৃষ্টি হয় এবং অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক থাকে, তারই মিওসিস কোষ বিভাজন বলে। আবার যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকোষ থেকে চারটি অপত্য কোষ সৃষ্টি হবে, সেই কোষ বিভাজন প্রক্রিয়াটারে আমরা বলবো মিওসিস। তাহলে খেয়াল করো, এইখানে এটারে যদি আমরা মাতৃকোষ বলি, তাহলে এখান থেকে যে চারটা কোষ তৈরি হইলো সেটা হলো অপত্য কোষ। তাহলে এই মাতৃকোষ আর অপত্য কোষের যে ক্রোমোজোম সংখ্যা আছে, এটাতে যদি 2n হয়, তাহলে এই যে অপত্য কোষ আছে সেগুলোতে n সংখ্যক ক্রোমোজোম হবে। বুঝলো না? আরো সুন্দর করে বলি, খেয়াল করো, মাতৃকোষ আর অপত্য কোষ তো বুঝছো। প্রথম কথা, এটা একটা কোষ, আর এটাতে ক্রোমোজোম সংখ্যা কত আছে? 2n সংখ্যক ক্রোমোজোম আছে, রাইট? 2n সংখ্যক ক্রোমোজোম। সো এই 2n সংখ্যক ক্রোমোজোম থেকে এই কোষটা থেকে চারটা কোষ তৈরি হবে। কয়টা কোষ? চারটা কোষ। এন্ড এটা যদি মাতৃকোষ হয়, এগুলো অপত্য কোষ। মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা যদি 2n হয়, অপত্য কোষগুলোতে ক্রোমোজোম সংখ্যা n হবে। তাহলে খেয়াল করো, ছিল 2n, হইলো অপত্য কোষগুলোতে হইলো n, তাহলে ক্রোমোজোম সংখ্যা হ্রাস পাইল না। এই কারণে এই বিভাজন প্রক্রিয়াটারে হ্রাসকরণ বিভাজন প্রক্রিয়া বলা হয়। আশা করি এতটুকু পারবা। আচ্ছা, এখন খেয়াল করো, তাহলে এইখানে তোমার প্রশ্ন আসে না যে ভাই এখানে আছে 2n, এখানে 4টা n মানে 4n, 4nটা কেমনে হইল? 2n থেকে সর্বোচ্চ n দুইটা কোষ তৈরি হবে, রাইট? চারটা কোষ কেমনে তৈরি হয়? সো খেয়াল করো, আসলে এই মিওসিস কোষ বিভাজনটা 2 ধাপে সম্পন্ন হয়। কয় ধাপে? 2 ধাপে। 2 ধাপে কেমনে? খেয়াল করো, প্রথমে এসে এই একটা কোষ 2টা কোষে পরিণত হয়। তাহলে এইটা n সংখ্যক ক্রোমোজোম, এইটা n সংখ্যক ক্রোমোজোম। পরবর্তীতে গিয়ে এই কোষটা আবার 2 ভাগে ভাগ হয়ে আবার 2টা কোষে পরিণত করে। তাহলে খেয়াল করো, এইগুলোতে আবার ক্রোমোজোম সংখ্যা n। খুবই খুবই ইম্পর্টেন্ট, খেয়াল করো। তাহলে এইটারে আমরা নাম দিলাম, এই বিভাজনটারে আমরা নাম দিলাম মিওসিস 1। মিওসিস 1। আর এই যে এইখানে বিভাজন হলো, এই বিভাজনটার নাম দিলাম আমরা মিওসিস 2। তাহলে খেয়াল করো, মিওসিস 1 এ কি হয়েছে? ক্রোমোজোম সংখ্যা হ্রাস পাইছে, কিন্তু মিওসিস 2-তে গিয়ে ক্রোমোজোম সংখ্যা কিন্তু হ্রাস পায় নাই। তখন মিওসিস 1 এ মাতৃকোষ হলো এটা, আর অপত্য কোষ হলো এই দুইটা। আর মিওসিস 2-তে গেলে অপত্য কোষ হলো এগুলো, আর মাতৃকোষ হলো এই দুইটা, রাইট? সো খেয়াল করো, মিওসিস 1 এ মাতৃকোষে 2n ছিল, অপত্য কোষে n হয়েছে, তার মানে এইখানে ক্রোমোজোম সংখ্যা হ্রাস পাইছে। মিওসিস 2-তে গিয়ে খেয়াল করো, এইখানে n সংখ্যক ক্রোমোজোম আছে, অপত্য কোষে n সংখ্যক ক্রোমোজোম আছে। তাহলে এইখানে ক্রোমোজোম তো হয় নাই, হ্রাস পায় নাই, তার মানে এইখানে ক্রোমোজোম সংখ্যা সমান আছে। আচ্ছা, এতদিন পর্যন্ত যে পড়াইছি বুঝে থাকলে বলো তো, এই বিভাজনটা কোন বিভাজন প্রক্রিয়া? অবশ্যই মাইটোসিস, রাইট? সো মিওসিস 2টা আর কিছুই না, মাইটোসিস। আর মিওসিস 1টা হলো হ্রাসমূলক বিভাজন। কিন্তু প্রায় এমসিকিউতে আসবে, স্কুল পরীক্ষায় বলো কিংবা মডেল টেস্ট পরীক্ষায় বলো।
সো মিওসিস একটা হলো হ্রাসমূলক আর মিওসিস দুইটা হলো মাইটোসিস। আর এইখানে একটা মাতৃকোষ থেকে আলটিমেটলি 4টা অপত্য কোষ তৈরি হয়েছে। প্রত্যেকটাতে ক্রোমোজোম সংখ্যা কি আছে? মাতৃকোষের অর্ধেক আছে। এই কারণে ওভারঅল এটারে বলা হয় মিওসিস। আর খেয়াল করো এইখানে কিন্তু নিউক্লিয়াস দুইবার ভাগ হয়েছে। খেয়াল করো এই কোষটাতে একবার ভাগ হয়ে দুইটা কোষ তৈরি হয়েছে, দেন এইখানে একবার ভাগ হয়ে আবার দুইটা করে কোষ তৈরি হয়েছে। কিন্তু ক্রোমোজোম কিন্তু একবার ভাগ হয়েছে। খেয়াল করো এইখান থেকে জাস্ট ক্রোমোজোম, এইখানে একটা, এইখানে কিন্তু আর ক্রোমোজোম ভাগ হয়নি। তার মানে মিওসিসে নিউক্লিয়াসের ভাগ হয় দুইবার আর ক্রোমোজোমের ভাগ হয় একবার। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, আশা করি বুঝছো। এখন আসো এটা আসলে কোথায় হয়? এটা আমাদের জনন কোষ সৃষ্টিতে হয়। কোন কোষ? জনন কোষ সৃষ্টিতে এই মিওসিস কোষ বিভাজনটা হয়। বলবা কেন জনন কোষ সৃষ্টিতে মিওসিস কোষ বিভাজনটা হয়? খেয়াল করো আমাদের দেহে আছে 2n সংখ্যক ক্রোমোজোম, রাইট? 2n সংখ্যক ক্রোমোজোম, এন্ড মানুষ হইতে হইলে 2n সংখ্যক ক্রোমোজোম লাগবে, মানে 46টা। কয়টা? 46টা ক্রোমোজোম। তাহলে 46টা ক্রোমোজোম মানে কি? বাবা থেকে আসে 23টা ক্রোমোজোম, মা থেকে আসে 23টা ক্রোমোজোম, রাইট? সো খেয়াল করো আমাদের যে কোষ, আমাদের যে কথার কথা বাবার কথা ধরো, বাবার দেহে আছে 2n, বাবার দেহ কোষটা কি 2n। তাহলে এইখান থেকে যদি 2n সংখ্যক 2n বিশিষ্ট এই জনন কোষ উৎপন্ন হয়, যেটা আমরা ধরে নিচ্ছি শুক্রাণু। আবার এইখানে মা, যার দেহ কোষ 2n, এবং এখান থেকে যদি 2n সংখ্যক বিশিষ্ট ক্রোমোজোম বিশিষ্ট ডিম্বাণু তৈরি হয়, তাহলে এই দুইজনের মিলনের ফলে এই যে এখানে অপত্য যে কোষটা তৈরি হবে সেটা কিন্তু হবে 2n যোগ 2n ইকুয়ালস টু 4n। তাহলে খেয়াল করো 4n যদি থাকে তাহলে কি এটা স্বাভাবিক মানুষ থাকবে? স্বাভাবিক মানুষ কিন্তু হবে না। তার মানে এইখানে আমার 2n যেমনি হোক 2n বানাইতে হবে। আচ্ছা এইখানে 2n বানাইতে হইলে এইটারে n বানাইতে হবে, এইটারে n বানাইতে হবে, রাইট? সো এইটারে n বানাইতে হইলে এইখানে n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট কোষ তৈরি করতে হবে, এইখানে n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট কোষ তৈরি করতে হবে। তাহলে 2n থেকে n বিশিষ্ট 2n থেকে n ক্রোমোজোম বিশিষ্ট কোষ তৈরি হয় কোন কোষ বিভাজন প্রক্রিয়া? মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়া। আশা করি বুঝছো। এবার আসো খেয়াল করো তাহলে মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়া আসলে কি হয়। কথার কথায় এইটা বাবার একটা দেহকোষ। খেয়াল করো বাবারটা দিয়ে দেখাই তাহলে মাঠটা অটোমেটিক্যালি বুঝবে। এটা বাবার দেহকোষ 2n, কি 2n। এইখান থেকে 4টা কোষ তৈরি হবে, যেটা n n n n, এন্ড এগুলো যদি জননে অংশ নেয়, এই কোষগুলো যদি জননে অংশ নেয় তাহলে এদেরকে বলবো জনন কোষ। জনন কোষ। তাহলে জনন কোষ সৃষ্টি হয়েছে যেই কোষ থেকে, এটার আমরা বলবো জনন মাতৃকোষ। জনন মাতৃকোষ। যদি এই কোষগুলো খেয়াল করো শুক্রাণু হয় তাহলে এদেরকে আমরা বলবো পুংজনন কোষ। পুংজনন কোষ। তাহলে এইটারে আমরা তখন বলবো পুংজনন মাতৃকোষ। পুংজনন মাতৃকোষ। সিম্পল, আশা করি বুঝছো। তাহলে এটা যদি এগুলো যদি ডিম্বাণু হয়, কথার কথা এটা যদি মায়ের একটা কোষ দেহকোষ হয় আর এগুলো যদি ডিম্বাণু হয় তাহলে এগুলোর আমরা কি বলবো তখন? ডিম্বাণু। ডিম্বাণু মানে কি? স্ত্রী জনন কোষ। আর এটারে তখন আমরা বলবো স্ত্রী জনন মাতৃকোষ। ঠিক আছে, তাহলে খেয়াল করো আমরা জাস্ট মিওসিসের যে চক্রটা আছে সেটা দেখি। খেয়াল করো এইখানে 2n বিশিষ্ট একটা কোষ, এইখানে 2n বিশিষ্ট একটা কোষ, এইখানে মিওসিস কোষ বিভাজন হয়েছে। খেয়াল করো মিওসিস কোষ বিভাজন হয়েছে, ওই n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট একটা কোষ তৈরি হয়েছে। এইখানে মিওসিস কোষ বিভাজন হয়েছে, এইখানে n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট একটা কোষ তৈরি হয়েছে।
এটাকে যদি আমরা ধরি, এটাকে যদি আমরা বাবা ধরি, তাহলে এটা হলো মা। তাহলে এই যে মিয়োসিস হলো, তাহলে এই কোষটারে আমরা তখন কি বলবো? এটারে আমরা বলবো শুক্রাণু, এটারে আমরা বলবো ডিম্বাণু। তো এই দুইজন পরস্পর মিলিত হয়ে কি তৈরি করবে? খেয়াল করে, এন যোগ এন, রাইট? মানে কি 2n বিশিষ্ট একটা কোষ তৈরি করবে। এটার আমরা বলবো জাইগোট। কি বলবো? জাইগোট। তাহলে খেয়াল করো, এই 2nটা কি? আসলে এই যে দেহ কোষ না, সো এই কোষটাই এখন মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া আস্তে 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 ভাগ হয়ে একটা পূর্ণাঙ্গ মানুষ কিংবা একটা পূর্ণাঙ্গ শিশুতে পরিণত হবে। ঠিক আছে, তাহলে খেয়াল করো, এইখানে আমাদের মিয়োসিসটা কোথায় করছে? খেয়াল করো, এগুলো কিন্তু জনন মাতৃকোষ। এটা জনন মাতৃকোষ। এটাকে যদি আমরা স্পেসিফিকলি বলি তাহলে পুং জনন মাতৃকোষ। এটাকে যদি স্পেসিফিকলি বলি তাহলে স্ত্রী জনন মাতৃকোষ। তাহলে মানুষের ক্ষেত্রে মিয়োসিস কোষ বিভাজন ঘটে জনন মাতৃকোষে, জনন মাতৃকোষে। আচ্ছা খেয়াল করো, যারা নিম্ন শ্রেণীর প্রাণী, ওদের দেহ যদি এন হয়, ওদের দেহ কি এন, রাইট? তো এটা কথার কথা, ওদের ক্ষেত্রে এটা ওদের বাবা আর এইটা ওদের মা। এই দুইজন মিলে খেয়াল করো, এন থেকে তো আর ছোট হওয়া সম্ভব না, রাইট? এন থেকে কি আর ছোট হওয়া সম্ভব না। তো এরা পরস্পর মিলিত হয়ে 2n একটা কোষ তৈরি করলো। এদের দেহকোষ কিন্তু এন, এদের দেহকোষ কিন্তু এন, বাট যে জাইগোটটা সেটা হয়ে গেছে 2n। তাহলে এইখানে কি হবে? এইখানে ওদের মিয়োসিসটা হবে। মিয়োসিস হয়ে প্রত্যেকে দেহকোষে পরিণত হয়ে এই প্রত্যেকটা এক একটা জীব, মানে আলাদা এক একটা জীবে পরিণত হবে। এটা আলাদা একটা জীব, এটা আলাদা একটা জীব, এটা আলাদা একটা জীবে পরিণত হলো। তাহলে খেয়াল করো, ওদের মিয়োসিস করতেছে কোথায়? জাইগোটে। ওদের মিয়োসিস কোথায় করতেছে? জাইগোটে। আর আমাদের ক্ষেত্রে মিয়োসিসটা ঘটতেছে জনন মাতৃকোষে। এটা এটা কিন্তু আমাদের জাইগোট, এইখানে কিন্তু হইতেছে মাইটোসিস, আর মিয়োসিসটা হচ্ছে জনন মাতৃকোষে। আর ওদের ক্ষেত্রে মাইটোসিসটা হচ্ছে কোথায়? জনন মাতৃকোষে, আর মিয়োসিসটা হচ্ছে জাইগোটে। তো আশা করি বুঝছো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভালো থাকবে। আসসালামু আলাইকুম।